এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি কার কেমন? আগামী এপ্রিলে তোমাদের পরীক্ষা, হয়তোবা হাতে গোনা ৭-৮ মাস বাকি আছে। এই জায়গায় প্রস্তুতি কেমন সেটা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ করছেন। এক্ষেত্রে উত্তরটা অবশ্যই কমেন্টে দিও যে তোমাদের বইটই কেমন কি ধরেছো, কীভাবে কি শুরু করেছো, কীভাবে কি শেষ করেছো। বাট ধারণা করছে আসলে অতটা ভালো প্রস্তুতি না, আপাতত ক্লাস করছো, নিজেদের মতো করে প্রস্তুতি গ্রহণ করছো। কিন্তু দেখো, একটা ভালো রেজাল্টের জন্য অর্থাৎ একটা A+-এর জন্য তোমাকে একটা পরিপূর্ণ গাইডলাইনের মধ্যে দিয়ে আসতে হবে। শুরুটা পারফেক্ট হইতে হবে, শেষটা পারফেক্ট করতে হবে, তার মাঝখানে পড়ালেখার নিয়মগুলো পারফেক্টলি মেনটেন করা এবং ঠিকঠাক সাজেশন অনুসরণ করা, এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে আমরা টোটাল অনেকগুলো চ্যাপ্টার বেস কথা বলবো, তোমাদের কী কী কাজ রয়েছে সব বিষয়গুলো, রুটিন, দৈনিক রুটিন, রিভিশন, সব পার্ট একে একে করে দেখাবো। তাই ভিডিওর অফকোর্স শেষ পর্যন্ত দেখবা, কারণ এখানে তুমি পরিপূর্ণ গাইডলাইনটা পাচ্ছ। ভিডিওটা বড় হতে পারে বাট কার্যকরী। এইচএসসি ২০২৫-২৬ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা বাংলা, ইংরেজি এবং আইসিটির জন্য এই তিনটা বই অনুসরণ করতে পারো। বাংলা A+, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের জন্য, ইংরেজিতে A+, তোমার ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের সবগুলো টপিক কিভাবে লিখবা, লেখার কৌশল, উদাহরণ এবং সুন্দরভাবে গোছানো রয়েছে। আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই, সবগুলো ছবির মাধ্যমে উপস্থাপন করা রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কিউআর কোড পাবা, এটা স্ক্যান করলে মোবাইল থেকে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা। বই তিনটা সংগ্রহ করতে night24.com থেকে অর্ডার করুন। এই গাইডের অনুযায়ী তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যদি অনুসরণ করো, সেক্ষেত্রে তুমি তোমার মতো করে সাজিয়ে নেবা সব কিছু, বাট আশা করি ভালো রেজাল্ট তুমি করতে পারবে। আমি শুরু করছি। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না, করে রাখো এবং পাশে বেল আইকন বাজিয়ে রাখতে একদম ভুলো না। সো প্রথমত তোমাদের যে একটা কাজ, আমি প্রথম কাজ হিসেবে কাজ বাই কাজ আমি বুঝাচ্ছি। পরীক্ষা বাকি আছে কতদিন তা হিসাব করে, কারণ এইটার উপরে সব কিছু ডিপেন্ড করে। কোনো ক্ষেত্রে ৬ মাস, কোনো ক্ষেত্রে ৭, কোনো ক্ষেত্রে ৪, ৫, ৩, ২, যে কোনো মাস হতে পারে। এমনকি আমার ভিডিওটাকে 2 মাস আগেও দেখতে পারো। সেক্ষেত্রে আশাহত হওয়ার কিছু নাই। যতদিন সময় থাকুক না কেন সেটাকে কাজে লাগাবা, সেটা কম হোক সেটা বেশি হোক। কম সময় বলতে আমি বুঝাচ্ছি 4 মাসের পর থেকে, আর বেশি সময় বলতে বুঝাচ্ছি বর্তমান থেকে 5 মাস পর্যন্ত। এই সময়টা মোটামুটি দেয় ভালো একটা টাইম। বাট 4 মাস হয়ে গেলে তোমরা অনেকে মনে করতে পারো যে কি 4 মাস মানে 120 দিন, অনেক কিছু করতে পারবো। বাস্তবতা না। দেখো ভাই, চোখ বন্ধ করবা, দেখবা, চোখ খুলবা, দেখবা পরীক্ষা চলে আসছে। কারণ এতটাই তাড়াহুড়া হয় এই এইচএসসি লেভেলে। তো এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, খুব জলদি করে টাইমগুলো শেষ হয়ে যায়। দ্বিতীয় কাজ যেটা হতে পারে তোমার, সেটা হচ্ছে কয়টি বিষয় তুমি পড়তে চাও তা একটা হিসাব করা। ওভারঅল দেখো, তোমরা অনেকেই গ্রুপ সাবজেক্টের উপর প্রাইভেট পড়ো, 4 সাবজেক্টের উপর প্রাইভেট পড়ো, আইসিটির উপর প্রাইভেট পড়ো, বাংলা ইংরেজির উপর প্রাইভেট পড়ো বা ইংরেজির উপর প্রাইভেট পড়ো। কিছু সাবজেক্ট তুমি সেই শুরু থেকে কিছু পড়ে আসছো। আবার কিছু সাবজেক্ট আছে যেগুলো তুমি ধরো না, যেমন দ্বিতীয় পত্র ধরো নাই, ফার্স্ট পেপার ধরো নাই। কারণ এই জায়গায় তোমাদেরকে টোটালি ক্যালকুলেট করতে হবে যে তোমার কয়টা সাবজেক্ট বাকি আছে যেগুলো তুমি টোটালি ধরো নাই বা ধরেছো কিন্তু আসলে অতটা না, এক্ষেত্রে তুমি শেষ করবা। যেমন বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড, ইংরেজি ফার্স্ট পেপারের রাইটিং পার্ট, ইংলিশ সেকেন্ড পেপারের কম্পোজিশন পার্ট, আইসিটি ধরে নাও যে কয়েকটা অধ্যায় যেগুলো আমাদের টিচাররা পড়াইছে কিন্তু তারপর আমার বাকি আছে। তারপর গ্রুপ সাবজেক্টের কোনো সায়েন্সের শিক্ষার্থীদের তো 6টা সাবজেক্ট প্রাইভেট পড়তে পারো, কিন্তু আর্টস কমার্সের শিক্ষার্থীরা এইগুলো একটা অনেকে ধরো নাই। চতুর্থ বিষয়, এখানে আমি কিন্তু 6টি বিষয় বলতেছি, মানে হচ্ছে তোমার পদার্থ 2টা, রসায়ন 2টা, জীববিজ্ঞান 2টা, বা অথবা তোমার উচ্চতর গণিত 2টা, অথবা হিসাব বিজ্ঞান 2টা, ব্যবসা সংগঠন 2টা, অর্থনীতি 2টা, পৌরনীতি 2টা, যুক্তিবিদ্যা 2টা, ভূগোল 2টা, এভাবে করে টোটাল পরীক্ষা হবে। এখানে 2, এখানে 2, 4, এখানে একটা 5টা। এই 5টা সাবজেক্টে সবার পরীক্ষা হবে কেমন। আর এইখানে যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো একটু আলাদা। গ্রুপ সাবজেক্ট 3টা 6টা হবে, আর এখানে হবে 2টা 8টা। তো 5 আর 8 13টা সাবজেক্টে তোমাদের মূলত এক্সামটা হবে। এই 13টা সাবজেক্ট এক্সাম, যেখানে 5টা সাবজেক্ট তোমাদের নিজেদের মতো করে, 13 না মনে হয়, হ্যাঁ 13টা এক্সামই হবে, 13টাই হবে। 13টা সাবজেক্টের উপর সব কিছু নির্ভর করে। তো এই জায়গায় তোমার কয়টা বাকি আছে? ওভারঅল ধরে নাও যে অন এভারেজ 10টা সাবজেক্ট বাকি আছে। 3টা সাবজেক্ট তুমি প্রতিদিন পড়ো, বাংলা হয়তো বা ইংরেজি প্রথম দ্বিতীয় কিছু পড়ছো, বা গ্রুপ সাবজেক্ট 1-2টা কমপ্লিট করা আছে। ধরে নাও তোমার 10টা সাবজেক্ট বাকি আছে, 10টা সাবজেক্ট অনুযায়ী তোমাকে এখন প্ল্যানিং সাজাতে হবে। 3 নম্বর যে কাজটা আসছে সেটা হচ্ছে স্বল্পমেয়াদী একটা পরিকল্পনা করা। স্বল্পমেয়াদী পরিকল্পনার আগে আমি তোমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা বুঝিয়ে দিতে তাহলে ভালো হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি? আমরা যে ভিডিওর শুরুতে বলেছিলাম যে তোমার পরীক্ষার বাকি আছে কয় মাস, সেটার উপর ক্যালকুলেট করো। ধরো না সাপোজ তোমাদের বাকি আছে 6 মাস, তো 6 মাসকে তুমি
টার্গেট রাখবা 6 মাসে তোমার 2বার বই শেষ করতে হবে। তার মানে 3 মাসের মধ্যে তোমাকে পুরো একবার বই শেষ করতে হবে, আর বাকি 3 মাসে তোমাকে কী করতে হবে, রিভিশন দিতে হবে। সো 3 মাসে যদি আমি বই শেষ করতে চাই তাহলে তুমি হিসাব করো 3 মাসের মধ্যে 100 মানে হয় কয় দিন, 30 দিন করে 90 দিন হয়, ঠিক আছে। তো 90 দিনে তুমি যদি বই শেষ করতে চাও তাহলে তোমাকে দেখা যায় যে তোমার বই আছে ধরো না 10টা, তাহলে পার বইয়ে তুমি মোটামুটি কেটে 9 দিন করে টাইম দিলে তোমার জন্য একটা পারফেক্ট টাইম হয় নাকি। তুমি যদি প্রত্যেকটা বই 9 দিন করে টাইম দাও তাহলে 9×10 = 90, দেখা গেল যে তোমার 10টা বই কমপ্লিট হয়ে যাবে। তো এখন তুমি বাংলা প্রথমত তুমি 10 দিন টাইম দেবা। বাংলা প্রথম পত্র এরকমের যে আমি 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর, 17 ডিসেম্বর পড়তেছি তা না, আমি এরকমের 10 দিন টানা শুধু বাংলাই পড়বো। 10 দিন টানা আমি বাংলা পড়বো, ঠিক আছে, বাংলা প্রথম পত্র বলবো। মানে এরকমের সামনের 1 মাস 2 মাসে তুমি প্ল্যানিং করে ফেলো যে আমি এই 10 দিন বাংলা পড়বো, এই 10 দিন বাংলা দ্বিতীয় পত্র পড়বো, এই পরের 10 দিন ইংরেজি ফার্স্ট পেপার পড়বো, পরের 10 দিন ইংরেজি সেকেন্ড পেপার পড়বো। এরকমভাবে তুমি তোমার সাবজেক্টগুলো কমপ্লিট করবা বা প্ল্যানিং করতে পারো। বাট এখানে 10 দিন যে হবে তা না, কারণ বাংলা প্রথম পত্রে 10 দিন লাগে না, 4 দিন 5 দিনে শেষ করা যায়। দ্বিতীয় পত্রে 3 দিন 4 দিনে শেষ করা যায়। আবার ইংরেজির ক্ষেত্রে দেখা যায় 10 দিনও অনেক সময় কম হয়ে যায়। সেই জায়গায় তোমার কোন বই কঠিন, কোন বই শেষ করতে কয়দিন কী লাগবে সেটা একটা পরিকল্পনা করবা, এবং কোন বই কবে পড়া শুরু করবা একদম সেটা লিখে ফেলবা। একটা পুরো লাগলে 90টা ছক আঁকো বা তুমি 120টা ছক আঁকো, যে কয়দিন হোক না কেন, 4 মাস থাকলে 120, 3 মাস থাকলে 90টা ছক আঁকে পুরোটা প্ল্যানিং করো যে তুমি এই 10 দিন বা 6 দিন বা 7 দিন করে পড়তে যাচ্ছ, এভাবে রিভিশন দিতে হচ্ছে। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে ফেলবা। আর এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ছকের উপরই তুমি স্বল্পমেয়াদী পরিকল্পনা করবা। তৃতীয় কাজ হিসাবে ধরো না তুমি এখানে প্ল্যানিং করতেছো বাংলা প্রথম পত্র তুমি 3 দিন পড়বা। বাংলা প্রথম পত্র কী কী দিন তুমি দেখতে পাচ্ছ, 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর, 17 ডিসেম্বর। তাহলে তুমি 3 দিনে বাংলা প্রথম পত্র কীভাবে পড়তে পারো, তাহলে কিন্তু তুমি এইরকমের একটা শর্ট প্ল্যানিং করবা যে প্রথম 15 ডিসেম্বর আমি 4 অধ্যায় পড়বো, 16 ডিসেম্বর 4 অধ্যায়, 17 ডিসেম্বর আমি 4 অধ্যায় পড়বো, 18 ডিসেম্বর 4 অধ্যায়, বা 19 ডিসেম্বর আমি সব পাঠ শেষ করব। মানে প্রথম 2 দিনে আমি গদ্য পড়বো, পরের 2 দিনে আমি কবিতা পড়বো, আর পরের একদিন আমি সহপাঠ পড়বো, অর্থাৎ 5 দিনে শেষ। এরকমভাবে তুমি একটা প্ল্যানিং করতে পারো, ঠিক আছে, যে আমি এরকমভাবে প্রতিদিন 2টা অধ্যায়। কারণ তুমি যদি বলো আমি 10 দিনে বাংলা শেষ করব, তাহলে ওই 9তম দিনে পড়তে বসবা, 10তম দিনে শেষ করবা, তা হবে না। তুমি 10 দিন তাহলে কখন কি পড়বা, তুমি প্রথম দিন কি পড়বা, শেষের দিন কি পড়বা, মাঝখানে 2 দিন কি পড়বা, সেটা একটা স্বল্পমেয়াদী পরিকল্পনা করে ফেলবা। এটা জরুরি নয় যে প্রত্যেক দিন তোমাদেরকে মানে একবারে করে ফেলতে হবে। তোমার বাংলা শেষ, তবে তুমি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে বসো, অধ্যায়গুলো দেখো, অধ্যায়গুলো দেখে তুমি প্ল্যানিং করো। দেখা গেলো এমন একটা অধ্যায় রয়েছে তোমার যে অধ্যায়টা সারাদিন লেগে যাবে, তার মানে ওই অধ্যায়টা সারাদিন হিসেবে রাখো, বাকি অধ্যায়গুলো আবার তুমি ডিস্ট্রিবিউট করে দাও পরের দিনগুলোর মধ্যে। এরকমভাবে প্ল্যানিং তুমি করতে পারো। পরবর্তী কাজ তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে যে কার্যকরী দৈনিক রুটিন। এটা অনেক ইম্পর্টেন্ট। এটা রুটিন একটা স্টুডেন্টের ভাগ্য নির্ধারণ করে দেয়। এবং সত্য কথা এটাই যে অনেক ভালো ভালো স্টুডেন্টদের দৈনিক রুটিন মানে বলতে পারো যে অনেক সুন্দর ছিল, আমরা দেখেছি যখন। তো এই জায়গায় এটা ভালো A+ পাওয়ার জন্য, রেজাল্টের জন্য দৈনিক রুটিন কার্যকরী, যেখানে তোমাকে নিজেকে রুটিন তৈরি করতে হবে। আমি তোমাদেরকে একটা রুটিন দেখিয়ে দিব, তবে এটা একটা সম্ভাব্য রুটিন, এটা কখনো ফাইনাল হতে পারে না। কেননা তোমার রুটিন তুমি বেস্ট তৈরি করতে পারবা। আমি যদি রুটিন তৈরি করে দিই সেটা হজবরলও হবে। কেন না, কারণ তুমি কখন খাও, কখন ঘুমাও, কখন গোসল করো, তুমি হিন্দু নাকি মুসলমান, কারণ তো এখানে নামাজের বিষয় আছে। তারপরে তোমার ফ্রেন্ডদের সাথে কখন টাইম দাও, কী করো না করো, এই বিষয়গুলো তোমার উপর ইম্পর্টেন্ট। সো তুমি সেই অনুযায়ী রুটিন তৈরি করবা, কখন কোন বিষয় পড়বা সেটা উল্লেখ করবা, কখন শুরু করবা, কখন শেষ করবা তা উল্লেখ করবা, ঘুম খাওয়া দাওয়ার কথা রুটিন উল্লেখ করবা, সহজ বিষয় কঠিন বিষয় উল্লেখ করবা, মাথায় রেখে রুটিন তৈরি করবে। এখানটা কথা বলতে চাই, সবাই কিন্তু রুটিন মেনটেন করতে পারে না, তুমিও পারবা না, ইটস স্বাভাবিক। কিন্তু দেখা যায় যে রুটিন মেনটেন করতে পারো না মানে এই না যে তুমি একবারে রুটিন মেনটেন করবে না, তুমি রুটিন তৈরি করো, লাগলে রুটিন আবার তৈরি করো, লাগলে আবার তৈরি করো, বাট একটা রুটিন তোমাকে মেনটেন করতেই হবে। আর কোনো কারণে যদি রুটিন তুমি তৈরি করলা, সেটা মেনটেনও করলা 10-12 দিন, হঠাৎ করে কেউ একজন বাসে অসুস্থ হইলো বা কোনো একজন মেহমান বাসে আসলো, তোমার পড়াশোনা তালবাতাল হয়ে গেল, সেক্ষেত্রে তুমি রিল্যাক্স হও, 2 দিন রেস্ট নাও, তারপর আবার ওই রুটিনে শুরু করো। মানে এখানে এই না যে তুমি রুটিনটা একবার ব্রেক হয়েছে, আমি আর ভালো লাগতেছে না ভাই, এখন কী করবো জানি না, তা না, যেটা শেষ হয়েছে ঠিক আছে, নেক্সট আবার শুরু করে দিবা। আর এখানে প্ল্যানিংটা তোমরা এভাবে করতে পারো যে সকাল 6টায় ঘুম থেকে উঠবা, নামাজ, ব্রেকফাস্ট 7টা থেকে 8টা 9টা পর্যন্ত, এই 3টা ঘন্টা অনেক ইম্পর্টেন্ট। তো অনেক সময় দেখা যায় কলেজে যাওয়া লাগে 8টার মধ্যে, তখন আলাদা ব্যাপার, বাট 7টা থেকে 8টা এই 2 ঘন্টা চেষ্টা করবে ভালো ভালো কঠিন সাবজেক্ট পড়ার, কেননা এই সময় মাথা ব্রেন একদম শার্প থাকে। এই সময় যা পড়বা দেখবা খুব তাদের মুখস্থ হয়ে যাচ্ছে অন্যান্য সময়ের থেকে, কেননা মানে ব্রেন একদম খালি থাকে, দেখা যায় যে সহজ কঠিন জিনিসগুলো তুমি
অন্যান্য সময় হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতেছে, সেটা আধা ঘন্টার মধ্যে সকালবেলা পড়ে ফেলতেছো। তো এই সময় কঠিন বিষয়গুলো রাখবা। যদি বাসায় থাকো তাহলে 9টা পর্যন্ত কঠিন বিষয় পড়বা। যদি বাসায় থাকো তাহলে তুমি অন্তপক্ষে 1টা পর্যন্ত সহজ বিষয়গুলো প্রিপারেশন নিবা। আর যদি ক্লাস থাকে তাহলে তো ক্লাস স্টাডি টাইম মানে তুমি ক্লাস করলা, ওকে। এরপরে তোমার 1টা থেকে 3টা পর্যন্ত ক্লাস, লাঞ্চ যদি থাকে করে ফেললা, বা তোমাদের গোসল নামাজ যা আছে করে ফেলবা। 3টা থেকে 5টা যদি পারো একটু ঘুমায়ও, তারপরে পড়াশোনা যদি করতে পারো করো। মূলত এটা পিক আওয়ার না যে একদম পড়ালেখা করতে হবে 5টা থেকে 6:30। এই সময় যদি পারো একটু খেলাধুলা করো। খেলাধুলা অনেক ইম্পর্টেন্ট লাইফে, খেলাধুলা অনেক ইম্পর্টেন্ট বলছি। ঘুম, খেলাধুলা এটা ইম্পর্টেন্ট। যত তুমি খেলবা মেধার বিকাশ হবে, কায়িক শ্রম হবে, ভালো লাগবে। একদম ঘরে বসে স্বাধীন মোবাইল টেপা থেকে বিরত থাকো। মোটামুটি দেয় 7টার পর থেকে শুরু করবা মূল প্ল্যানিং। উপরে প্রথমে এখানে 3টা ঘন্টা তুমি ওভারঅল পড়ার ট্রাই করবা সকালের দিকে তোমার মূল কাজে। আর 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, এখানে 3 ঘন্টা। এই 3 ঘন্টা তুমি তোমার কাজে লাগাবা। সো ওভারঅল তোমার যদি পরীক্ষার বাকি থেকে 6 মাস কি 7 মাস কি 5 মাস, তাহলে তুমি এই 6 ঘন্টা পড়তে পারো। কিন্তু তোমার যদি বাকি থাকে 4 মাস 3 মাস, তাহলে তুমি চেষ্টা করবা আরও 1 ঘন্টা 2 ঘন্টা এখানে 10টা থেকে 11টা টাইমটা রাখার, অথবা বিকেলবেলা 2 ঘন্টা টাইম রাখার, যাতে করে তোমার এই যে 6 ঘন্টার জায়গায় 9 ঘন্টা বা 8 ঘন্টা হয়। এতে করে তোমার কী হবে, পড়াশোনাটা আরও ভালো হবে। বাট ওভারঅল 6 ঘন্টা পড়লে এনাফ। বাট পরে পরীক্ষা যদি কাছাকাছি আসে তাহলে 8-9 ঘন্টা প্ল্যানিং করবা ঠিক এই রুটিনে। আর চেষ্টা করবা শেষের দিকে রিভিশন দেওয়ার। এই রিভিশন অনেক ইম্পর্টেন্ট এবং ঘুমটা ইম্পর্টেন্ট। কিছু কথা রুটিনে বলতে চাই। একটা হচ্ছে, আমি এখানে শব্দ উচ্চারণ করেছি, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, একটা হচ্ছে স্লিপ। দৈনিক একটা মানুষের মোটামুটি 8 ঘন্টা ঘুমানো দরকার, 6 থেকে 8 ঘন্টা। এবং রাত্র 10টা 11টার পর থেকে রাত্র ভোর 4টা-5টা পর্যন্ত ঘুমানো দরকার। মানে এই টাইমটা অনেক ইম্পর্টেন্ট, মেধা বিকাশ করতে সহায়তা করে, সব পড়াশোনার প্যারা নিতে পারে। সো চেষ্টা করবা রাতের বেলা এই ঘুমটা দেওয়ার, বা ঘুমানোর প্রতি অন্তপক্ষে 8 ঘন্টা ঘুমানোর এই প্ল্যানিংটা করবা। স্পোর্টস নিয়ে কথা বলবো, অফকোর্স মানে তোমার এখানে খেলাধুলার ব্যাপারটা হচ্ছে কন্টিনিউ করবা, কায়িক শ্রম করবা। মানে স্পোর্টস বলতে মোবাইল টিপতে বলি নাই, মোবাইলে গেম খেলতে বলি না, একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি, একটু ক্রিকেট ফুটবল এইগুলো করবা। একটু ঘুমটা তো আবারও বলছি। একটা লাঞ্চ নিয়ে আমি একটু কথা বলি। লাঞ্চ মানে আমি পুরোই তোমার ফুড আইটেম নিয়ে কথা বলতেছি। খাবার দাবার ঠিকঠাকভাবে না খেলে কাজ হবে না, যতই পড়ো না কেন। 2 দিন পর হসপিটালে বেরিয়ে কাতরাবা। তো একটু পুষ্টিকর খাবার দাবার খাবা, এই বিষয়গুলো মাথায় রাখবা। দেন আসে তোমাদের ষষ্ঠ কাজ, যেটা অনেক ইম্পর্টেন্ট কাজ। সেটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতি গ্রহণ করা, অধ্যায়ভিত্তিক প্রস্তুতি গ্রহণ করা। ওই যে আমরা তোমাদেরকে বলেছিলাম এখানে যে যখন তুমি এটা কার্যকরী যখন তুমি এই যে তৃতীয় কাজ ছিল, যখন তুমি পরিকল্পনা করবা। ধরুন আজকে তুমি 4টা অধ্যায় পড়তেছো, 15 তারিখ, আজকে 15 তারিখ তুমি 4টা অধ্যায় পড়তেছো। তো 4টাতে তুমি কীভাবে পড়বা সেটা আমরা এই টপিকে আলোচনা করছি। সাবজেক্ট ভিত্তিকের ক্ষেত্রে তুমি কয়টা অধ্যায় পড়বা তা আগে ঠিক করো, নোট খাতা মেনটেন করো, ওই সাবজেক্টে কয়দিন পড়বা তা হিসাব করো। তো আমি তো অলরেডি হিসাব আগে করে আসছি যে আমি এই সাবজেক্টে টোটাল 6 দিন পড়বো। তো 6 দিনে কী করতেছি, আমি এখানে কোন অধ্যায়গুলো পড়বো সেটা ঠিক করে ফেলবো। এক্ষেত্রে আমি সাজেশন অনুসরণ করতে বলবো। সাজেশন তোমরা আমাদের যে সাজেশন ভিডিও খুব শীঘ্রই আপলোড হচ্ছে, সেই সাজেশন ভিডিও দেখতে পারো, সেখানে তোমাদের বিষয়গুলো উপস্থাপন করা থাকবে। কেমন? এরপরে হচ্ছে যে এভাবে যখন তুমি দেখা গেলো যে বাংলায় তোমাদের অধ্যায় আছে প্রায় অনেকগুলো, কিন্তু বাংলায় তোমার ততগুলো অধ্যায় পড়া দরকার নেই, তোমার 4টা 5টা বা 6টা অধ্যায় পড়লেই হয়ে যাবে। তো এখন সেই 6টা অধ্যায় কী সেটা আমাদের সাজেশন ভিডিওতে পেয়ে যাবা, সেগুলো দেখে নিও। কেমন? এরপর আসছি যে অধ্যায়ভিত্তিক প্রস্তুতি। একটা অধ্যায় ধরো না, তুমি আজকে পড়লা সোনার তরী পড়লা বা বিদ্রোহী কবিতা পড়লা, তাহলে তুমি সেটা কীভাবে পড়বা? চেষ্টা করবা আগে সৃজনশীল পড়ার, সবার আগে সৃজনশীল পড়বা। সৃজনশীল যদি বলো যে ধরো না তুমি কাউকে মাটি চাপা দিচ্ছ, তখন তুমি যদি পুরাটা ঝুড়ি মাটি ভরে এনে সেখানে যদি তার উপরে ফেলে দাও, তাহলে দেখবা যে তার অধিকাংশই ভরে গেছে, চাপা দিতে তোমার বেশি কষ্ট হচ্ছে। সৃজনশীলটা এরকম একটা ব্যাপার। তুমি যদি একটা সৃজনশীল ওই অধ্যায়টা পড়ো কষ্ট করে, তাহলে কী হবে, ওই অধ্যায় সম্পর্কে তোমার ব্যাপক বিস্তর ধারণা আসবে। আর বহু নির্বাচনী কি জানো, বহু নির্বাচনী হচ্ছে দেখা যায় কি এই সৃজনশীল পড়ার পরও তোমার কিছু ফাঁকা রয়েছে, কিছু বিষয় বোঝো নাই, কিছু বিষয় তথ্যর অভাব ছিল, ছোট তথ্য। যখন তুমি বহু নির্বাচনী পড়বো তখন সেই গ্যাপটাও বহু নির্বাচনী পূরণ করে দিবে। তাই আগে সৃজনশীল দেন বহু নির্বাচনী পড়বা, কারণ একটা সৃজনশীল পড়লে একটা অধ্যায় সম্পর্কে তুমি ব্যাপক ধারণা পাবা। বহু নির্বাচনী সেটা ফিল আপ করবে, বিগত সালে প্রশ্ন সলভ করবে, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার, মডেল টেস্ট পেপার তো এখনও পাও না, বাট 2024 যদি পারো সেটা সংগ্রহ করে সেটা কমপ্লিট করো। পরীক্ষার আগ মুহূর্তে টেস্ট পেপার সলভ করবা, টেস্ট পেপার উপরে পরীক্ষা দিবা এবং নিজে থেকে সেভাবে প্রস্তুতি করবা। বাট অধ্যায়ভিত্তিক প্রিপারেশনটা অনেক ইম্পর্টেন্ট, এটা প্ল্যানিং করে করতে হবে। এখানেই সব কিছু।
এই প্রিপারেশনের উপরে সব কিছু নির্ভর করে, কেমন? দেন আসি আমাদের লাস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে রিভিশন নেওয়া। তুমি এখানে প্ল্যানিং করবা যে বাংলায় তুমি পরীক্ষার আগ মুহূর্তে বা দেখা যায় যে পুরো একবার বই শেষ করেছো, তারপর তুমি এক সপ্তাহ বা টানা 15 দিন রিভিশন দিবা। সো বাংলায় 2 দিন রিভিশন দিবা, বাংলা দ্বিতীয় 2 দিন, ইংরেজি প্রথমে 2 দিন, ইংরেজি দ্বিতীয় 2 দিন, গণিতে আচ্ছা তোমাদের তো গণিত নেই, তোমাদের আছে আইসিটি, তো আইসিটিতে 2 দিন, এভাবে করে করে তুমি তোমার মতো করে প্রিপারেশন দিতে থাকবা। প্রিপারেশন মানে এখানে আমি রিভিশনটা বলছি, রিভিশনের একটা গল্প ছোট্ট করে বলি। দেখো, একজন রিক্সা চালক যদি তার রিক্সাটা থেমে যায়, তখন কখনোই সে আবার তাকে কিন্তু ওই কষ্ট করে রিক্সাটা একদম আবার চালু করতে হয় বা গতি বাড়াইতে হয়। কিন্তু তুমি সে রিক্সা চালক হয়েও না, তুমি এমন একজন রিক্সা চালক হও যে রিক্সাটা থামার আগে তুমি যেন আরেকটা প্যাডেল মারো। তাহলে কী হবে, রিক্সাটা পুরোপুরি থামার পরে যে আবার টান উঠাইতে বা গতি উঠাইতে যে কষ্ট হচ্ছে সেটা কিন্তু আর হবে না। রিক্সাটা প্যাডেল মারতে থাকবা, তোমার রিভিশন তুমি নিতে থাকবা, তুমি ভুলবা না পড়াটা, তোমার পড়াটা মনে থাকবে, তুমি পড়াটা কন্টিনিউ করে যাবো। তবে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি কি করতেছো, তুমি বারবার প্যাডেল মেরে মানে পইরা তুমি বিষয়গুলো মনে রাখতেছো। কিন্তু তুমি কেন যদি তুমি যদি পুরোপুরি পড়াটা দেখা গেলো যে তুমি ভুলে গেলো, তখন আবার তোমার কিন্তু মনে করতে সেই যেভাবে পড়া প্রথমবার মনে করেছিলে সেভাবে কিন্তু কষ্ট করতে হবে। আর নিজে নিজে পরীক্ষা দাও, এই ব্যাপারটা ঠিক এই যে তুমি যদি এমসিকিউ পারো, তুমি যদি সিকিউ পারো, বিশেষ করে এমসিকিউ পার্টটা বা তোমাদের যদি কোনো স্পেসিফিক কোনো রিজন থাকে যেগুলো তোমার কাছে একটু কঠিন মনে হয়, সেগুলোর প্রতি মডেল টেস্ট, বিগত সালের প্রশ্নের উপরে নিজে নিজে এক্সাম দাও। আজকে গিয়ে পড়বো যে আজকে আমি আইসিটি 2018 সালের ঢাকা বোর্ডের প্রশ্নের উপরে এক্সাম দিব, ব্যাস গিয়ে এক্সাম দিয়ে আসো। 25 মিনিট তোমাদের টাইমার ধরো ফোনে, আর হচ্ছে গিয়ে যে টাস করে ওই নবীতিগুলো দাগাই ফেলো, দেখবা যে মিলাই ফেলবা, কয়টা হয়েছে দেখো, কয়টা হয় না দেখো, কী হয় নাই, কেন হয় না, সেগুলো ভুল কোথায় ছিল সেগুলো বের করো, ব্যাস হিসাবে এরকমভাবে নিজেদেরকে ম্যানেজ করে নিতে হবে। আশা করি তোমরা বুঝেছো। এই পুরো ব্যাপারে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে পারো। আর তোমাদের সামনে অনেক পরীক্ষা নিয়ে ইনফরমেশন আসবে, এই জন্য আমাদের সাথে যুক্ত থাকো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।